আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের সমাসের ক্রমাগত ধারাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে আলোচনা করেছিলাম সমাসের প্রাথমিক আলোচনা এবং দ্বন্দ্ব সমাস। আজকে আমরা পড়ব কর্মধারয় সমাস, এবং এই সমাসটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাস। এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। তো কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। ভালো করে বুঝুন, যে সমাসে পরপদের অর্থ, এইটাই কিন্তু বোঝার বিষয়। সমাসে আপনার পূর্বপদ প্রধান না পরপদ প্রধান, নাকি উভয় পদ প্রধান, নাকি তৃতীয় পদ প্রধান। ভালো করে মনে রাখুন, পরপদ প্রধান হবে কর্মধারয় সমাস। ব্যাস, এইটুকু বুঝলেই তারপরেরটুকু আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, উদাহরণে যাই আমরা। যেমন এখানে বলা হয়েছে, নীল যে পদ্ম নীল পদ্ম, মহান যে রাজা মহারাজা। আচ্ছা, এই যে দুইটা উদাহরণ, এইখানে পরপদ প্রধান কেন? নীল যে পদ্ম সেটাকে বলা হয় কি? নীল পদ্ম। আচ্ছা, এইখানে নীল তো অনেক কিছুই হয়। নীল রঙের কি অনেক কিছু আছে না? নীল কাগজ হতে পারে, নীল পাখি হতে পারে, নীল অনেক কিছু হতে পারে। কিন্তু এইখানে নীল ধারা কিন্তু ওই পাখি বা অন্য কিছু বোঝায়নি। এখানে বুঝিয়েছি কিন্তু পদ্মটাকে। পদ্ম সাধারণত কি হয় আপনার? লাল রঙের হয় না? আপনারা হয়তো বা জেনে থাকবেন যে নীল রঙের পদ্ম আছে। তো এইখানে কোন পদ্ম বোঝাচ্ছে? নীল পদ্ম। তার মানে কিন্তু পরপদ প্রধান পদ্মকে কিন্তু এখানে মেইন ফোকাস করা হচ্ছে। এরপরে শব্দটিতে মহান যে রাজা, মহান তো মানুষও হতে পারে, মহান তো অনেক কিছুই হতে পারে, কিন্তু এইখানে মহান কি বোঝাচ্ছে? রাজাকে বোঝাচ্ছে। পরপদ প্রধান, রাজা কি পরে আসে না? উত্তর পদে আসে না? পরপদ প্রধান এটা। তাহলে আমরা এটা পরে কি বুঝলাম? যে কর্মধারয় সমাস পরপদ প্রধান হবে। এখন কথা হচ্ছে, কর্মধারয় সমাসকে কত ভাগে ভাগ করা হয়েছে? কর্মধারয় সমাসকে মূলত 4 প্রকারে বিভক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে মধ্যপদলোপী সমাস, তারপরে হচ্ছে উপমান, উপমিত্য এবং রূপক কর্মধারয় সমাস। এখন আমরা শুরুতেই শিখব মধ্যপদলোপী সমাস কি। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। যেমন শুরুতে কিন্তু আপনার মানে মধ্যপদলোপী উঠিনি। তো এটা ধরে নেবেন, প্রথমটা হচ্ছে আপনার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো মধ্যপদলোপী কর্মধারয় সমাস আমরা কিভাবে চিনব? এটা হচ্ছে আপনার বিশেষ্য প্লাস বিশেষ্য, মানে দুইটি শব্দে কী হবে? উত্তরপদ এবং পূর্বপদ দুটি হবে আপনার বিশেষ্য। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আচ্ছা দেখুন, এখানে মূলত আপনার আসনকে কিন্তু বোঝানো হয়েছে, এটা কিন্তু পরপদ প্রধান। তো সিংহাসন। আচ্ছা দেখুন তো, সিংহ কি একটা নাম না বিশেষ্য না? আসন একটা নাম না বিশেষ্য না? তাহলে কি এটা কোন সমাস? তো অবশ্যই এটা একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর যদি বলি স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, এখানে কিন্তু পরপদ প্রধান সৌধটাকে কিন্তু বেশি করে বোঝাচ্ছে। কারণ স্মৃতি কিন্তু অনেক কিছু হতে পারে। স্মৃতি রক্ষার্থে যে সৌধ তাকেই বলা হবে স্মৃতিসৌধ, তাই না? তো এইখানে পরপদ প্রধান হচ্ছে আপনার সৌধটা আর কি। তো যেহেতু পরপদ প্রধান, প্রথমত আমাদের কথা হচ্ছে কর্মধারয় সমাসটা চিনলাম। এখন কথা হচ্ছে কর্মধারয় সমাজের 4টি ভাগের মধ্যে এটি কোন ভাগে? দেখুন, স্মৃতি একটা বিশেষ্য, সৌধ একটা বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য, অবশ্যই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর যদি আমরা কর্মধারয় সমাসের আরও একটি প্রকারভেদ পড়ি, সেটা হচ্ছে উপমান কর্মধারয়। আচ্ছা, উপমান শব্দের অর্থ কী? সেটা হচ্ছে তুলনীয় বস্তু। উপমান শব্দের অর্থ কি? তুলনীয়, মানে তুলনা করা হবে। আর চেনার উপায়, বাক্যটি সত্য হবে। আবারও বলছি, বাক্যটি সত্য হবে। যেমন তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। আচ্ছা খেয়াল করুন তো, তুষার কী রঙের হয়? শুভ্র মানে কি সাদা? সাদা রঙেরই তো হয় নাকি? এটা কি মিথ্যা? মিথ্যা নয়। আর তুলনা কিন্তু করা হয়েছে কার সাথে? তুষারের সাথে শুভ্র মানে সাদা। তো এখানে কিন্তু তুষার শুভ্র, বাক্যটি কিন্তু সত্য। তুষার তো সাদা রঙেরই হয়, অন্য রঙের কি হয়? না। তাহলে এটা কি? উপমান কর্মধারয়। অরুণের ন্যায় রাঙা। অরুণ বলতে কি বোঝায়? অরুণ বলতে মূলত বোঝায় যে সূর্য বা সন্ধ্যাকালীন যে আভাটা দেয় অনেকটা লাল রঙের বা রক্তবর্ণের, এক কথায় সেইটা। তো রাঙা মানে হচ্ছে আপনার রক্তবর্ণ বা লাল। তো সন্ধ্যাকালীন সময় কিন্তু সূর্যের রঙটা অনেকটা লাল লাল থাকে, তাই না? তো সেটাই বোঝানো হয়েছে। তো অরুণের ন্যায় রাঙা, সূর্যের রঙ তো সন্ধ্যাকালীন সময় মানে লালই হয়, তাই না? তো এটা কিন্তু সত্য বাক্য, অর্থাৎ উপমান কর্মধারয়। মেন কথা হচ্ছে আপনার বাক্যটি সত্য হবে, তাহলেই উপমান কর্মধারয় হবে। এরপর যদি আমরা দেখি উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস আমরা কীভাবে চিনব? এটি হচ্ছে উল্টো। উপমানের যে উল্টো কি? বাক্যটি মিথ্যা হবে। কেমন?
যেমন প্রথমেই বলেছি মুখ স্রন্দের নাই, মুখ স্রন্দের যে নাই, আচ্ছা আমাদের মুখের সাথে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। তুলনার ক্ষেত্রে ঠিক আছে, অবশ্যই উপমান এবং উপমিত তুলনা হবে, কিন্তু মুখ কি কখনো চাঁদ হয়? চাঁদ তো হয় না। তাহলে কি করা হয়েছে? আমাদের মুখের সাথে চাঁদের তুলনা করা হয়েছে, এবং এটা কিন্তু মিথ্যা তুলনা। এর আগে যে তুলনা করা হয়েছে সেটা সত্য, সত্য হলে উপমান, মিথ্যা হলে উপমিত। এরপরে দেখুন পুরুষ সিংহের নাই। আচ্ছা পুরুষ মানে যারা পুরুষ মানুষ তারা কি সিংহ হয়? বা বাঘের মতো যে বাঘের সাথে তুলনা করা হয়, তারা কি বাঘ হয়? হয় না তো, আমরা তো মানুষ। কিন্তু এখানে সিংহের সাথে তুলনা করা হয়েছে। যখন তুলনা করা হবে তখন সেটি কি হবে? অবশ্যই যদি তুলনা করা হলে যদি সে সত্য হয় বাক্যটি, অবশ্যই আপনার উপমান, আর যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই উপমিত। এই দুইটাই কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, সত্য হলে উপমান, মিথ্যা হলে উপমিত। আরেকটা জিনিস মনে রাখবেন যে উপমানের মাঝখানে, শব্দের মাঝখানে মানে ব্যাস বাক্যের মাঝখানে হচ্ছে আপনার ন্যায় শব্দটি হয়, এবং উপমিত এই কর্মধারয় আর কি আপনার ব্যাস বাক্যের শব্দের শেষে কি হয়? ন্যায় শব্দটি হয়, ন্যায়। কারণ ন্যায় ন্যায় ধারায় সাধারণত তুলনা করা হয়, আর দুইটাই কিন্তু তুলনা করা হয়। এরপর হচ্ছে আমরা চতুর্থ কর্মধারয় সমাস পড়ব, সেটা হচ্ছে রূপক কর্মধারয়। আচ্ছা রূপক কর্মধারয় এটা আমরা কীভাবে চিনব? চেনার উপায় হচ্ছে অদৃশ্য প্লাস দৃশ্য। কীরকম? যেমন ক্রোধ রূপ অনল। আচ্ছা ক্রোধানল, এটার সমাস বাক্য বা সমস্ত বাক্য কি? ক্রোধানল। আর ব্যাস বাক্য কি? ক্রোধ রূপ অনল। ক্রোধ মানে কি? রাগ। অনল মানে কি? আগুন। মানে আপনার কি হচ্ছে? রাগের সাথে আপনার আগুনের তুলনা করা হচ্ছে। আচ্ছা ক্রোধ, রাগ, রাগ কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু আপনার অনল, আগুন, আগুন কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। তার মানে অদৃশ্য প্লাস দৃশ্য। তাহলে কি? রূপক কর্মধারয়। তারপরে কি বলা হয়েছে? বিষাদ রূপ সিন্ধু। বিষাদ সিন্ধু। আচ্ছা বিষাদ, বিষাদ যেটা হচ্ছে তিক্ততা বোঝায় বা বিষাদ, বিষাদ কি দেখা যায়? না। কিন্তু সিন্ধু মানে সাগর, সাগরের আর কি নাম হচ্ছে সিন্ধু, তো সিন্ধু অবশ্যই দেখা যায়। তাহলে কি? অদৃশ্য প্লাস দৃশ্য, কোনো কথা নাই, রূপক কর্মধারয়। মন রূপ মাঝি, মন কি দেখা যায়? না। কেউ কি দেখেছেন? না। মাঝি দেখা যায়? দেখা যায়। তার মানে মন দেখা যায় না, মাঝি দেখা যায়। অদৃশ্য প্লাস দৃশ্য কী হবে? রূপক কর্মধারয়। আর এইখানে ব্যাস বাক্যের মাঝখানে কী হয়? রূপ হয়। মন রূপ মাঝি, ক্রোধ রূপ অনল, বিষাদ রূপ সিন্ধু, তো রূপ শব্দটি হবে। তাহলে কী হবে? আপনার রূপক কর্মধারয় আর কি সমাস। এই হচ্ছে কর্মধারয় সমাস নিয়ে বিস্তারিত আলোচনা। তারপরে যদি আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন যে এটা বুঝিনি, এটি বুঝিয়ে দেন, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।